শেখ হাসিনার বিরুদ্ধে ৮০,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে দুদক। দেশেই লুকিয়েছিলেন ওবায়দুল কাদের, জানত না সরকার। জাতির জনক ৭ই মার্চ সহ কয়েকটি ধারা সংসদের জন্য রেখে দিয়েছেন আদালত। ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন জানালেন প্রেস সচিব। আপাতত স্থানীয় নির্বাচন নয়, টার্গেট জাতীয় নির্বাচন বললেন সিইসি। স্কুলে ভর্তির জন্য নির্বাচিত ৩,০৬,০০০ শিক্ষার্থী। পদত্যাগ করলেন কানাডার অর্থমন্ত্রী, ট্রুডোকে ক্ষমতা ছাড়ার আহ্বান। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের নতুন তারিখ ঘোষণা। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প থেকে ৮০,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $৫০০ কোটি বেশি বা ৫৯,০০০ কোটি টাকা আত্মসাতেরই একটি অভিযোগ আছে। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র। সূত্রটি বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ পরিবারের সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগে রূপপুর ছাড়াও আশ্রয়ন সহ অন্যান্য প্রকল্পে দুর্নীতির তথ্য আমলে নেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর দলের ৩ বারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় আছেন, কি করছেন তা নিয়ে দেশবাসীর মধ্যে সবসময় কৌতূহল কাজ করেই যাচ্ছে। নানা সময় নানা জায়গায় ওবায়দুল কাদের রয়েছেন এমন খবর চাউর হলেও এটা নিশ্চিতভাবে জানা গেল ৮ই নভেম্বর তিনি কলকাতায় পৌঁছেছেন। দিল্লি নয়, কলকাতাতেই তিনি অবস্থান করছেন, এমনটাই বিভিন্ন গণমাধ্যমের সংবাদে প্রকাশ হয়েছে। ওবায়দুল কাদের ভারতে পালিয়ে যাওয়ার আগে সিলেটে এক আত্মীয়র বাসায় বেশ আদর যত্নে দিন কাটিয়েছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩ মাস দেশে লুকিয়েছিলেন, তবে সরকার সে বিষয়ে অবগত ছিল না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় তিনি এই মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওবায়দুল কাদের ৩ মাস দেশে ছিলেন, অথচ সরকার তা জানত না। যদি জানতাম তাহলে তাকে গ্রেপ্তার করা হতো, তিনি পালিয়ে যেতে পারতেন না। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পুরোটা আদালত বাতিল করেননি বলে জানিয়েছেন আইনজীবীরা। তারা বলেছেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত করা কয়েকটি ধারা আদালত বাতিল করেছেন, বাকিগুলো ভবিষ্যৎ সংসদের জন্য রেখে দিয়েছেন। আওয়ামী লীগ সরকার ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবং সংবিধানে জাতীয় ৪ মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনে। একই সঙ্গে তখন সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রেখে অন্যান্য ধর্মের সমমর্যাদা নিশ্চিত করার বিধান আনা হয়। পাশাপাশি ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ, ২৬শে মার্চের স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করে। অবৈধ ক্ষমতা দখল করলে সর্বোচ্চ শাস্তির বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা ও সংরক্ষিত নারী আসন ৫০-এ উন্নীত করা এবং জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি দেওয়া হয়। ২০২১ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে মঙ্গলবার পৃথক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়। ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। তিনি বলেন, রোডম্যাপ খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে, ডিসেম্বরের মাঝেও নির্বাচন হতে পারে। প্রধান উপদেষ্টা এটি আলোকপাত করেছেন। নির্বাচন হবে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যেই। শফিকুল আলম বলেন, সুনির্দিষ্ট দিনক্ষণ নির্বাচন কমিশন দেবে। এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকাল 10টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হলে তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে।
আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষের দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। যেভাবে নির্বাচন করলে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব সেভাবে পদক্ষেপ কমিশন গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি আরও জানান, স্থানীয় নির্বাচনের বিষয়ে আপাতত কোনো প্রস্তুতি নেই। জাতীয় নির্বাচন নিয়েই কমিশন কাজ করছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। সিইসি বলেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এই বিষয়ে কমিশন কোনো মন্তব্য করবে না। দেশের সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে 3,06,088 জন শিক্ষার্থী। এছাড়া দুটি অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে আরও 3,06,703 জনকে। ভর্তির জন্য যারা মনোনীত হয়েছেন তাদের মোবাইলে SMS করে স্কুলের নাম জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল 3টার পর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এতে সরকারি ও বেসরকারি স্কুলের ভর্তিযোগ্য প্রার্থীদের তালিকা দেওয়া হয়েছে। মাউসি জানিয়েছে, প্রথম তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি কবে শুরু হবে তা দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে। প্রথম তালিকায় সুযোগ পেয়েও যারা ভর্তি হবেন না তাদের ফাঁকা আসনের জন্য আরও দুটি অপেক্ষমান তালিকা তৈরি করা হয়েছে। লটারিতে সরকারি স্কুলগুলোর প্রথম তালিকায় নির্বাচিত হয়েছে 98,205 জন, আর বেসরকারি স্কুলে ভর্তির জন্য মনোনীত হয়েছে 2,07,883 জন। সরকারি স্কুলের প্রথম অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে 79,502 জনকে এবং দ্বিতীয় অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে 58,558 জনকে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের শার্শা উপজেলার ঠ্যাঙ্গামারি, মাখলা ও গোমর বিল সহ ছোট বড় 52টি বিলের পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় কৃষকেরা। মঙ্গলবার সকালে বাগাসড়া বাজারে অনুষ্ঠিত এই মানববন্ধনে কায়রা, গোগা ও বাগাসড়া ইউনিয়নের 5 শতাধিক কৃষক অংশ নেন। মানববন্ধনে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে কাইবা, রুদ্রপুর, ভবানীপুর, মহিষা, বসতপুর ও গোগা গ্রামের শত শত কৃষক বিলের পানি দ্রুত নিষ্কাশনের দাবি জানান। এছাড়াও বিলের পানি নিষ্কাশনের টেকসই প্রকল্প বাস্তবায়নের দাবি তোলেন তারা। কাইবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস ও শার্শা উপজেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম কৃষকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন। সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সাতক্ষীরা যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে 2 জন মোটরসাইকেল আরোহী নিহত হন এবং সোমবার রাতে সাতক্ষীরা খুলনা মহাসড়কের তালতলা মিলগেট এলাকায় 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পৃথকভাবে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। নিহতরা হলেন সাতক্ষীরা শহরের মঞ্জিদপুর এলাকার মজয় ও সদর উপজেলার মাছখোলা শিবতলা গ্রামের শিহাবুজ্জামান শিহাব এবং একই উপজেলার লাফসা ইউনিয়নের রাজনগর গ্রামের নজরুল ইসলাম দালাল। এবার আন্তর্জাতিক সংবাদ। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগ ঘোষণা করেছেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সংসদে বার্ষিক আর্থিক আপডেট দেওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে নেওয়া তার এই সিদ্ধান্তকে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে ট্রুডো প্রশাসনের জন্য। ফ্রিল্যান্ডের পদত্যাগের খবরে ইতোমধ্যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে প্রকাশ্যে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন তারই দলের 5 জন এমপি। মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড সোমবার তার পদ থেকে পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির জবাবে কিভাবে প্রতিক্রিয়া জানানো হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সৃষ্ট মতবিরোধের কারণে পদত্যাগ করেছেন তিনি। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। আসন্ন ফেব্রুয়ারিতে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই টুর্নামেন্ট প্রায় 5 মাস পিছিয়ে নেওয়া হয়েছে। আগামী 11 জুলাই অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। মঙ্গলবার সাফ কম্পিটিশন কমিটির ভার্চুয়াল সভায় এই নতুন তারিখ নির্ধারণ করা হয়।
সময় পেছালেও আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশি। সাব বয়সভিত্তিক টুর্নামেন্ট করে এশিয়ান ফুটবল কনফেডারেশন বয়সভিত্তিক টুর্নামেন্টের প্রস্তুতির জন্য এএফসির সূচি পরিবর্তন হওয়ায় পরিবর্তন এসেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সূচিতেও। এর আগে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তৈরি হয়ে যাবে খেলা পরিচালনার জন্য। নারী সাফ অনূর্ধ্ব 20-এর আগে অনুষ্ঠিত হবে পুরুষ অনূর্ধ্ব 19 টুর্নামেন্ট। স্বাগতিক ভারত ঠিক থাকলেও এই টুর্নামেন্টের নতুন সূচি মে মাসের 8 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।